যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ভারতের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। রাশিয়া ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী করতে মরিয়া ট্রাম্প। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানকে সহায়তা করে চীন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, ব্রিগেড ময়দানে নেতাকর্মীদের ঢল। ইউরেনিয়াম ইস্যুতে অনড় অবস্থানে ইরান। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এটি তাদের প্রথম নিজস্ব মডিউলার রেঞ্জ এক্সটেনশন কিট, যা সাধারণ বোমাকে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্রে পরিণত করতে পারে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি আছে। ভারতের এই প্রযুক্তিগত সফলতার ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সকল দেশ তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। বিস্তারিত প্রতিবেদনে। নতুন করে সামরিক সক্ষমতার জানান দিয়েছে পারমাণবিক শক্তিধর দেশ ভারত। গেল শুক্রবার সন্ধ্যায় ওড়িশা উপকূল থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। এটি ভারতের তৈরি প্রথম নিজস্ব মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট, যা সাধারণত বোমাকে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্রে পরিণত করতে সক্ষম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম শ্রেণীর। তবে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও এখনও আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ঘোষণা দেয়নি। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি আছে। এছাড়া ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র বা এসএলবিএম প্রযুক্তি আছে। ভারত এই প্রযুক্তিতে সফলতা পেলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো দেশ তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। গেল বুধবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তাকে দুর্ভেদ্য করবে এবং তাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে নিয়ে যাবে। বর্তমানে রাশিয়ার কাছে বিশ্বের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র RS-28 সারমাট ও R-29 RMU 2.1 লাইনার রয়েছে, যাদের পাল্লা 12,000 কিলোমিটারের বেশি। চীনের DF-41 ক্ষেপণাস্ত্রের পাল্লা 12,000 থেকে 15,000 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মিনিটম্যান 3 এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লাও 10 থেকে 15,000 কিলোমিটারের কাছাকাছি। ভারতের আইসিবিএম প্রযুক্তি আয়ত্ত করার অর্থ হল জটিল রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা। এটি মূলত পারমাণবিক হামলার পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা নিশ্চিত করে। শুধু তাই নয়, ভারত বিশেষ গ্লাইড ওয়েপন প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা সাধারণ বা লক্ষ্যহীন যুদ্ধাস্ত্রকে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করতে পারে। এর মাধ্যমে প্রতিবেশী দেশটি উন্নত অস্ত্র সক্ষমতা সম্পন্ন দেশগুলোর এলিট ক্লাবে প্রবেশ করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি এই যুদ্ধবিরতি স্থায়ী হবে বলেও আশা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি আরও দীর্ঘ হলে খুবই ভালো হবে। যুক্তরাষ্ট্র চায় এই যুদ্ধ পুরোপুরি থামুক। ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এটি স্থায়ী হওয়ার আশা করেছেন। এই যুদ্ধবিরতি আরও দীর্ঘ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি আরও লম্বা হলে খুবই ভালো হবে। আমি চাই যুদ্ধটা পুরোপুরি থামুক। বর্তমানে চলমান এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন তিনি। ট্রাম্প জানান, প্রতি মাসে শত শত সেনারা প্রাণ হারাচ্ছে, যা
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর পাশাপাশি ট্রাম্প দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আমেরিকার শেয়ার বাজার বর্তমানে রেকর্ড উচ্চতায় রয়েছে এবং কর্মসংস্থানের সংখ্যাও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এছাড়া একটি নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ালেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এটি করোনার মতো অতটা ছোঁয়াচে নয়। মূলত যুদ্ধ থামানো এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখাই এখন তার প্রধান লক্ষ্য। ভারতের গর্বের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার নেপথ্যে নিজেদের সক্রিয় ভূমিকার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে চীন। 2025 সালে পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বল্পমেয়াদী সংঘাতের সময় পাক বিমান বাহিনীকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের গর্বের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার নেপথ্যে নিজেদের সক্রিয় ভূমিকার কথা প্রথমবারের মতো স্বীকার করল চীন। 2025 সালে পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুরু হওয়া ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বল্পমেয়াদী সংঘাতের সময় পাকিস্তান বিমান বাহিনীকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছেন চীনা প্রকৌশলী জাং হিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মে মাসের অসহ্য তাপদাহের মাঝেও তারা পাকিস্তানি সামরিক ঘাঁটিতে অবস্থান করে চীনের তৈরি J-10C যুদ্ধবিমানকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছিলেন। চীনা প্রকৌশলীদের দাবি, ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানটি ভূপাতিত করার ঘটনাটি ছিল তাদের তৈরি J-10C বিমানের সক্ষমতার এক ঐতিহাসিক স্বীকৃতি। চেংডু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা এই বিমানটিকে তাদের সন্তানের সাথে তুলনা করে জানিয়েছেন, এই সাফল্য ছিল অবশ্যম্ভাবী। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের আরও 5 মন্ত্রী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করল বিজেপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি মনোনীত শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার রাত থেকেই পশ্চিমবঙ্গে আসতে শুরু করেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও সেলিব্রিটি ও নেতাকর্মীরা। শনিবার সকালে একে একে বিমানবন্দরে এসে নামেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হ্যাম প্রধান জিতেন রাম মাঝি, রাষ্ট্রীয় লোকদল RLD পার্টির চেয়ারম্যান জয়ন্ত চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং কেন্দ্রীয় বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। সোনার বাংলা কে লিয়ে जो वोट किया है। পশ্চিমবঙ্গের বাইরের মুখ্যমন্ত্রীদের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত বিজেপি নেতাকর্মীরা স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন। শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানকে ঘিরে কলকাতায় ব্রিগেড ময়দানে নেতাকর্মীদের ঢল নেমেছে। নানা সাজে আর বিচিত্র ঢঙে বাদ্যের তালে তালে নেচে গেয়ে শপথ অনুষ্ঠানের স্থলে যেতে থাকেন নেতাকর্মীরা। আমাদের বাংলার মানুষের কাছে থাকতো না কোনো ফিউচার, কোনো অ্যান্সার। নমস্কার। আমরা চাই আমাদের দেশটা এগোক, পিছনে যেন পড়ে না থাকে তৃণমূল সরকার এসে যেটা আমাদের ক্ষতি করে দিয়ে গেছে, এই ক্ষতিটা যেন না হয়। জনগণ যে পরিবর্তনটা চাইছে সেই জনগণের অঙ্গীকারকে যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আমরা খুব আশাবাদী নরেন্দ্র মোদীজি যেসব আশ্বস্ততা আমাদের দিয়েছেন সবটাই পূরণ হবে। অনুষ্ঠানে অংশ নিতে আসা চলচ্চিত্র জগতের সেলিব্রিটিদের আশা, সব ধরনের অনাচার দূর হবে এবার। চেঞ্জ হবে আশা করি সবকিছু, কারণ ইন্ডাস্ট্রি তো সবসময় রাজনীতির বাইরে থাকা উচিত, আমি সেটাই চাই, সবসময় চাইছি এটাই আর কি। আর ওভারঅল চাইবো ল অ্যান্ড অর্ডার এখানে আসুক, জিরো টলারেন্স এগেন্স্ট ক্রাইম। আশা করছি সুশাসন আসবে, ডেফিনেটলি আসবে। টলিপাড়ার অনেকে আছে বলতে আমরা যারা আপনারা এখন আপনি যাদের যাদের দেখবেন তারা আজ থেকে নয়, 2013-14 থেকে আমরা বিজেপি করি। এতদিন কাজের ভয় থাকলেও বুক চিতিয়েই দলটা করেছি। এর আগে বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে মনোনীত করার ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। এই ঘোষণায় পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবে মেতে ওঠেন দলটির নেতাকর্মীরা।
অন্যদিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগকে পাশ কাটিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই শপথ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে বিরোধী তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। তবে তাতে কিছুই যায় আসে না বিজেপির। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদ দখল করতে যাচ্ছেন শুভেন্দু। এজন্য কলকাতার সড়কগুলো নরেন্দ্র মোদী ও বিজেপির ছবি ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে না এবং পরমাণু কর্মসূচি থেকে এক চুলও সরবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তুঙ্গে। মার্কিন প্রশাসনের স্পষ্ট দাবি, ইরানকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করার অনুমতি দেয়া হবে না। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে না এবং পরমাণু কর্মসূচি থেকে এক চুলও সরবে না। মূলত ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজ করার মাধ্যমে পরমাণু শক্তির মূল উৎস EU-235 আইসোটোপ আলাদা করা হয়। সাধারণত 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হলেও 20% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম গবেষণার কাজে লাগে। কিন্তু পারমাণবিক বোমা তৈরির জন্য এটি 90% বা তার বেশি সমৃদ্ধ হওয়া প্রয়োজন। ইরান বলছে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব নিয়ে তারা আপোস করবে না, তবে নিষেধাজ্ঞা তুলে নিলে পরিস্থিতি বদলাতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করে।